ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা এবং সেই সাথে আমন্ত্রণ সবাইকে আরটিভির পর্দায় 7 দিন ব্যাপী স্টেপ প্রেজেন্স ঈদ আনন্দ আড্ডা। মাহা রয়েছে সাথে সবসময়ের মতো এবং আমার সঙ্গে থাকেন একজন করে অতিথি, যার সঙ্গে গল্প আড্ডায় আমাদের সময়টা কাটে। প্রতিদিনই থাকে আপনাদের কোনো না কোনো ভালোবাসার মানুষ, আজকেও রয়েছে তেমনই একজন। আমন্ত্রণ জানাচ্ছি দ্য চার্মিং, সবার ভালোবাসার সাব্বির জামান। হ্যালো, ঈদ মোবারক মাহা, ঈদ মোবারক। সো গুড টু সি ইউ ভাইয়া, অনেক ভালো লাগছে আপনাকে পেয়ে, কারণ আপনার সাথে গল্প আড্ডা আমাদের এমনিতেই একটু আসর জমে যায়। পর্দার সামনে যারা আপনাকে দেখে সব সময় তারা একরকম সাব্বিরকে চেনেন এবং আমরা যারা কলিগস আছি তারা আরেক ধরনের সাব্বিরকে চিনি। সব সময় খুব হাসি খুশি, খুব আনন্দে থাকতে পছন্দ করে। আমার ড্রয়িং রুমে আপনাকে পেয়ে অনেক ভালো লাগছে, তো চলেন বসে আমরা গল্পটা করি। সাব্বির ভাই, ঈদের সময়টা এমনিতে আমাদের জন্য অনেক স্পেশাল। ঈদ আমাদের আসে আসলে বছরে 2টা, আমরা আনন্দ উৎসবের মধ্য দিয়ে আসলে ঈদটা সেলিব্রেট করি। কোরবানি ঈদ মানেই আর একটু ডিফারেন্ট, ছেলে মানুষ হলে তো কথাই নাই। রাইট, ছেলেদের আমার মনে হয় কোরবানি ঈদে কিছু করার থাকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি পার্সোনালি কোরবানিটা অনেক বেশি এনজয় করি, বিকজ আমি অনেক গরু এবং ছাগল প্রেমী। আচ্ছা, তো ছোটবেলা থেকেই হাটে যাওয়া। ও নিয়মিত আপনি হাটে যান? হ্যাঁ, আল্লাহর রহমতে কখনো মিস হয়নি। ইভেন আমি গত বছর জার্মানিতে কোরবানি ঈদ হয়েছিল আমার, ওইখানেও আমি গরু কেটেছি, যেটা আমার মানে ট্রেডিশন, মানে আমার ফ্যামিলি একজন থাকেন ওখানে, সো ওনার সাথে। কোরবানি ঈদটা আমার কাছে স্পেশাল মনে হয়, যদিও একটু পরিশ্রম করতে হয়, অনেক অ্যাক্টিভিটিস থাকে, বাট স্টিল এই একটা ঈদ, যেই ঈদটাতে নিজের আরেকটা দিক ওপেন হয় আমার মনে হয়। এবং ধরো এই যে গরু হাটে কিনতে যাওয়া, স্পেশাল বিষয়টা হলো গরু কেনার পর কোরবানির আগ পর্যন্ত যেই গরুকে টাইম স্পেন্ড করা, গরুটার সাথে গরুকে খাওয়ানো, গরুর টেক কেয়ার করা, এবং শেষ পর্যন্ত একটা মায়া জন্মে যাওয়া। এবং এইটা অনেক বেশি হৃদয় বিদারক আমার বাসায়, বিকজ আমি 3-4 দিন সারাদিনই গরুটার সাথে থাকি, তো যার কারণে কোরবানিটা আমার কাছে অনেক বেশি প্রিয়। এবং আমি অনেক অনুষ্ঠান আমি বাদ দিয়ে দিয়েছি কোরবানির সময়, মানে দেশের বাইরের অনেক অপরচুনিটিস দেখা যায়। দেশের বাইরে তো দেশের বাইরে তো অনেক রকমের শোজ থাকে, তো সামহাও আমি গত বছর এবং আর 2 বছর আগে 2022 এবং 25-এ আমি কোরবানির সময় একবার ছিলাম লন্ডনে, আরেকবার ছিলাম জার্মানিতে। আদারওয়াইজ আমার এই এন্টায়ার লাইফে বা এন্টায়ার ক্যারিয়ারে আমি কখনো কোরবানি ঈদের সময় বাইরে যাই। চট্টগ্রামে করার চেষ্টা করেন নিজের ফ্যামিলির সাথে, মাংস কাটাকাটিও করেন? হ্যাঁ, মানে এটা আমার বেসিক্যালি কেন বললাম, এটা আমার ফ্যামিলি ট্রেডিশন। ছোটবেলা থেকে আমরা একটু জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি। আমার মামারা চট্টগ্রামের যেহেতু, হ্যাঁ, আমার মামারা, আমাদের অনেক মানুষজন, আমরা একই সাথে থাকি, একই বিল্ডিং এ থাকি, মামারা, নানা, আমরা সবাই মিলে একই বিল্ডিং এ, মানে 5 তলা 6 তলা বিল্ডিং পুরোটাই আমাদের, এবং বলতে গেলে 4টা ফ্লোরই আমাদেরই সবাই। আমরা কোরবানিও একসাথে দেই, এবং আমাদের বাসার ট্রেডিশন হলো যে আমরা গরুটা কেনার পর থেকে চামড়া ছাড়ানো থেকে শুরু করে গরুর প্রসেসিং পর্যন্ত আমরা নিজেরা করি, কোনো কষাই ইউজ হয় না। এখন আমি ঢাকায় যেহেতু একা বলতে আমার ফ্যামিলি আর আমি, সো হেল্পিং হ্যান্ড আমার লাগে, সেই জন্য আমার 2-3টা মানুষ নিতে হয়, আদারওয়াইজ এখনো আমিই করি। খুবই ভালো লাগলো সাব্বির ভাই, আসলে প্রত্যেকটা ফ্যামিলির আলাদা আলাদা ট্র্যাডিশন থাকে এবং এটাই আসলে একটা পরিবারের সৌন্দর্য। সব সময় টিভির সামনে বা মঞ্চে বা বিভিন্ন ইভেন্টে আপনাকে যেভাবে আপনার ফ্যান্সরা দেখে সেটা তো একরকম, আপনি অনেক চার্মিং একটা মানুষ, গান করছেন, মজা করছেন, ফান করছেন, কিন্তু ব্যক্তিগত জীবনে আপনি কেমন এটা নিয়ে আসলে ফ্যান্সদের জানার সুযোগ খুবই কম হয়। আমরা যতটুকু জানি আপনি প্রচন্ড ফান লাভিং একটা পার্সন। নিজের থেকে আসলে কি বলবেন, আপনি নিজে কেমন মানুষ? সবচেয়ে বড় কথা হচ্ছে আমি খুব ফ্যামিলি ওরিয়েন্টেড একটা মানুষ, মানে আমার পরিবারের সাথে এবং পরিবারের সংস্পর্শে থাকতে সবচেয়ে বেশি ভালো লাগে, নাম্বার 1। নাম্বার 2, আমি খুব বন্ধুপ্রিয় একজন মানুষ। বন্ধুপ্রিয় বলতেই তো আড্ডা চলেই আসে, সো আমি আসলে বন্ধুপ্রিয় বা আড্ডার কারণে আমার বাসায় আমি প্রায় আমাদের এই আড্ডার একটা আসর বসে। আমাদের এই জেনারেশনের, তুমি বোধহয় দেখেছো ফেসবুকে, আমাদের এই জেনারেশনের যত আর্টিস্টরা আছেন সবাই আমার বাসায় আসেন, এবং তারা অনেক সময় অপেক্ষাও করেন যে আমি আবার কখন করবে, আয়োজনটা হবে, সবাই মিলে একসঙ্গে আমরা গ্যাদার করবো, একসঙ্গে হই হই রই রই একটা ব্যাপার থাকে। তো এই জিনিসটা আমি নিজের থেকেই খুব করি। ইভেন যে প্রতীক বা আমার বন্ধুরা যারা আছেন সবাই বলে যে মগবাজার হলো সাব্বির জামানের হাব, মানে এটা হলো মগবাজারটা হলো একটা হাব শিল্পীদের,
ওর বাসায় আসলে আপনি কাউকে না কাউকে পাবেনই। বিষয়টা যার যখন দরকার ফোন দিয়ে বাসায় আসিস, হ্যাঁ খিদে লাগছে, আচ্ছা ঠিক আছে আসতেছি উপরে, ও ও আচ্ছা। চলে আসো, মানে বিষয়টা এরকম। সাব্বিরের সাব্বির ভাই একটা ভাতের বাসায় হোটেল আছেন? খুলে ফেললে কিন্তু ভালো চলবে তাহলে। সাব্বির ভাই বাসায় আছেন? হ্যাঁ আছি। সাব্বির ভাই ওই যে গাড়িটা রাখবো, আচ্ছা ঠিক আছে, ওই যে দারোয়ানকে বলে দিচ্ছি রেখে যাও। তো এই তো আলটিমেটলি আমার বাসাটা সবার বাসা, এমন একটা বিষয়। আর এইটা আমার খুব ভালো লাগে। দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার। আপনারা দেখছেন স্টেপ প্রেজেন্টস ঈদ আনন্দ আড্ডা। ফিরছি বিরতির পর। আপনার প্রতিটি স্টেপে থাকুক আনন্দ। ঈদ হোক ভালোবাসার, মানবিকতার। সবাইকে জানাই স্টেপ ফুটওয়্যারের পক্ষ থেকে ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। স্টেপের সাথে থাকুন, স্টেপ মানে উৎসব। ওয়েলকাম ব্যাক প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরটিভির পর্দায় স্টেপ প্রেজেন্টস ঈদ আনন্দ আড্ডা। মাহা রয়েছে সাথে এবং আমার সঙ্গে রয়েছেন আজকের অতিথি সাব্বির জামান। ভাবেও তো তাহলে মনে হয় অনেকটা আপনার মতো। এক্স্যাক্টলি, অনেকটা না, আমার মতোই। মানে আমাদের যেটা হয়, ধরো এই সপ্তাহে যদি আমাদের বাসায় কেউ না আসে তখন আমাদেরই মন খারাপ হয়ে যায়। কি হলো? তখন কি হলো, এই কেউ সপ্তাহে আসতেছে না কিছু কেন, আবার হলো ফোন না। দিই সবাইকে, এই আচ্ছা ঠিক আছে কালকে তাইলে একসাথে, ওকে হ্যাঁ ঠিক আছে আমার বাসায় ওকে চলে আয়, ওকে সন্ধ্যার সময়, ওকে হ্যাঁ যে যে ফ্রি আছে চলে আসে, এরকম। দারুণ। আচ্ছা, আপনার বাচ্চাদের হ্যাঁ, কিরকম অবস্থা? আমার 2টা বেবি এখন পর্যন্ত, জানি না ভবিষ্যতে কি হবে। একটা ছেলে একটা মেয়ে। মাশাআল্লাহ। ছেলেটার বয়স এখন প্রায় 13-র কাছাকাছি, আর মেয়েটার বয়স এখন 7-এর কাছাকাছি। আচ্ছা, তাহলে ওরাও তো এই পরিবেশটা দেখে বড় ওরা হচ্ছে। একেবারেই ফ্রেন্ডলি, তুমি ওদের সঙ্গে মিশলে হয়তো বুঝবা। আমার মেয়েটার সঙ্গে মিশলে তো তুমি ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবা, তোমার বোর লাগবে না। আর আমার ছেলেটা একটু লাজুক, চুপচাপ। একটু চুপচাপ। হ্যাঁ, তো কিন্তু ও মানে আমি দুইজনকে নিয়ে মাশাআল্লাহ খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি ব্লেসড, এই কারণে ব্লেসড, আমি গান গাইতে পারি সেই জন্য না, আমি ব্লেসড এই কারণে যেটা আমার শখ সেটা আমার প্রফেশন। প্যাশনটাকে প্রফেশনে রাইট, এইটা কিন্তু আল্লাহর অশেষ রহমত ছাড়া হয়তো হবে না। কারণ অনেকেরই অনেক রকম শখ আছে, কিন্তু সেটা মাটি চাপা দিয়ে সে অন্য কাজ করছে, সে পারছে না পরিবারের কারণে, সমাজের কারণে, বিভিন্নভাবে। আর তোমার আরেকটা জিনিস আমার ভালো লাগে, যে এটা আল্লাহর কাছে আমি সবসময় শুকরিয়া আদায় করি যে তিনি আমাকে গান গাওয়ার শক্তি দিয়েছেন। এবং ধরো আমার এই প্রতিভাটার কারণে আমি একটা মানুষের মনে 1 মিনিটের জন্য হলেও একটা খুশির উদ্রেক জন্ম দিতে পারি, তাকে হাসাতে পারি, তাকে আনন্দ দিতে পারি, সে তার সকল দুঃখ কষ্ট কিছু সময়ের জন্য ভুলে থাকতে পারে। এইটা আমার কাছে মনে হয় অনেক বড় একটা ব্লেসিংস। ঈদের আয়োজনে বসে আমরা আজকে অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আসলে কথা বলে ফেললাম সাবির ভাই। এই সুযোগগুলো আসলে কম হয়। আচ্ছা, এখানে এই যে আমরা বিভিন্ন টপিক নিয়ে কথা বলছি, এখানে আমার আসলে একটা প্রশ্ন আছে। অনেকে বলে যে বাংলাদেশের টক শোয়ের মান কমে গেছে, উপস্থাপকরা বিভিন্ন ধরনের উদ্ভট প্রশ্ন করেন, নানান ইস্যু এখানে যুক্ত হয়েছে যে আপনারা চাইলে মন খুলে আসলে কথা বলতে পারেন না, খুব টিপিক্যাল ঘরানার প্রশ্ন নিয়ে থাকতে হয়। আপনার এখানে কি মন্তব্য? আসলেও যে ব্যাপারগুলো ঘটছে এখানে কি মনে হয়? আমি দুইভাবে দেখি। আমি খুব এর আগেও একবার একটা ইন্টারভিউতে বলে, আমি খুব পজিটিভবাদী একজন মানুষ, সবকিছু খুব পজিটিভলি দেখতে পছন্দ করি। সো ধরো এখানে 2টা কাপ, 2টা কাপের মধ্যে একটাতে নোংরা পানি, একটাতে ভালো পানি। ভালো পানির কাপটা খালি, আমার খুব পানি পিপাসা লাগছে, তোমারও পানি পিপাসা লাগছে, আমরা কিন্তু ধরো 3 দিন 4 দিন পানি খাচ্ছি না। সো এই নোংরা পানিটাই আমরা দুজন ভাগ করে খেয়ে ফেলবো সুযোগ সময় হলে। তো বিষয়টা হচ্ছে, যারা ভালো কাজ করেন তারা খারাপকে খারাপ বলার আগে আপনার ভালো কাজ বেশি করে দেন। যখন ভালো কাজের আধিক্য বাড়বে তখন অটোমেটিক্যালি মানুষ ভালোটাই নিবে, এটা আমার বিলিভ। কারণ সস্তা জিনিস তুমিও কিন্তু পছন্দ করো না। তুমি যখন কোনো শপিংয়ে যাও, ভালো জিনিস পারচেস করার চেষ্টা করো, যে আমার টাকাটা যেন প্রপার ইউজ হয়। তো আমার যদি ভালো গান, ভালো সিনেমা, কেন ভালো সিনেমা মানুষ দেখছে না? ভালো সিনেমা তো দেখছে, বের হচ্ছে না? সব কি খারাপ সিনেমা বেরোচ্ছে? সব ভালো খারাপ গান বেরোচ্ছে না? সো ভালো কন্টেন্ট যখন বেশি হবে, আজকে আমরা 60-70% ভালো কন্টেন্ট দিই, 30% খারাপ কন্টেন্টের কথা কেউ বলবেই না। ভালো কথা বলার সুযোগটা বাড়াতে হবে। এক্স্যাক্টলি, ভালো কথা, ভালো গান, ভালো মুভিজ, ভালো প্রবন্ধ, ভালো আলোচনা, এইগুলো কন্টেন্ট বাড়াতে হবে, মানুষ অটোমেটিক্যালি নেবে। আজকে যদি কিছুই না থাকে, আমার তো এন্টারটেনমেন্টের প্রয়োজন, তখন আমি সস্তাটাই পাচ্ছি হাতের কাছে, ওইটাই নিচ্ছি।
ঈদের গান নিয়ে কথা বলতে চাই সাব্বির ভাই। একটা সময় ছিল, ইভেন এখনো এটা কিন্তু হয়, আপনি যখন গান নিয়ে প্রচারণায় আসছেন কোনো একটা সিনেমার, গানের জন্য অনেক সময় সিনেমার আপনার টিকিট বেশি সেল হয়। তো এই যে ঈদের গান, এই নিয়ে আপনার কোনো স্মৃতি আছে কিনা আগে, বা এখনকার এই যে ঈদের গান, এটা নিয়ে আপনার কি কমেন্টস? যেমন আমাদের দেশে দেখবা 3-4টা ইভেন্ট আছে, যে ইভেন্টগুলোতে সবসময় ছোটবেলা থেকে দেখেছি বিভিন্ন গান সিনেমা রিলিজ হয়। যেমন 2 ঈদ, পূজা, তারপরে তোমার দেশের ইভেন্টগুলো যেমন 16 ডিসেম্বর, 26শে মার্চ, বা এই ধরনের পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুন, এই ইভেন্টগুলোকে কেন্দ্র করেই কিন্তু আমরা গান, সিনেমা বা নাটক বা আরও অন্যান্য যেসব ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিসগুলো আছে, আর্টসগুলো আছে, এগুলা রেডি করি। Right. তো ছোটবেলা থেকেই দেখেছি যখন ঈদের সময় দেখা যেত যে বাচ্চু ভাইরা গান বের করছেন, জেমস ভাইদের অ্যালবাম বের হচ্ছে বা বিশ্বদার অ্যালবাম বের হচ্ছে, আমরা সব রেডি ওয়েট থাকি। তো আমরা এখন পর্যন্ত তাই করি। যেমন এই ঈদেও আমার একটা গান বের হলো, আমি আর মিম গেয়েছি, এটা আমার মিউজিক ডিরেকশন আর পিয়াল ভাইয়ের সুর আর স্মরণের কথায়। তো এই যে গান বের হলো, তো আমি চেষ্টা করি প্রতিটা ইভেন্টেই একটা করে গান হোক বা মিউজিক ভিডিও হোক বা আমার মিউজিক কম্পোজিশনেও যদি কোনো নতুন কাজ হোক আসুক, আমি চেষ্টা করি ওটা সবসময় করার। যেমন ফোক স্টেশন নামে একটা অনুষ্ঠান হচ্ছে এটিএনের, ওটার থেকেও আমার 2টো গান আসছে, এই ঈদেই এসেছে। তো এরকম করে আসলে ইভেন্টগুলা কেন্দ্রিক আমাদের ব্যস্ততা থাকেই। আর এমনি রেগুলার টাইমে তো ধরো স্টেজ শোজ বা টেলিভিশনের রেকর্ডিং এগুলো তো থাকেই। চাঁদের আলো খুশির রব, স্টেপে আছে স্টাইল সব, নতুন পাঞ্জাবি ঝলমল শাড়ি, সবার সাথে স্টেপ, ঈদের প্রস্তুতি। স্টেপে স্টেপে হোক কলমো, স্টেপ মানে ঈদ উৎসব, স্টেপে স্টেপে হোক উল্লাস, স্টেপ থাকলে ঈদ স্পেশাল। এই যে ঈদ বা যে কোনো ফেস্টিভে আপনি ছাড়াও যদি আপনার কোনো কলিগের অনেক ভালো গান চলে আসে, আপনার কেমন লাগে তখন? হ্যাঁ, ভালো লাগে তো। এই যে এই ঈদে তো আমাদের অনেক কলিগেরই গান বের হলো, অপু দিঠিয়াপার একটা গান বের হলো, ঐশীর গান বের হলো, আমার একটা গান বের হচ্ছে, আরো অনেকের গান বের হচ্ছে। আমার কিন্তু খুব ভালো লাগে। এইটাই তো আমাদের ঈদ, ঈদ লাগে তখন যে সবার কাজ আসছে। এবং একটা মানুষ জিনিস শুনছে। খেয়াল করেছেন যে ফেস্টিভে সবাই ছুটি নিয়ে ঘুরতে যায় এবং ফেস্টিভে আমাদের কাজ বাড়ে। রাইট, এক্স্যাক্টলি। এবং যেটা হচ্ছে, আমি তো সবসময় বলি যে মানুষের যখন ডে অফ, আমাদের তখন ডে অন। ডে অন। আর সবার যখন ডে অন, তখন আমাদের ডে অফ। সো এই জন্য হয় কি, আমাদের ফ্যামিলিরা এখন অভ্যস্ত হয়ে গেছে যে ওরা জানে যে বিশেষ বিশেষ দিনগুলোতে বাবাকে বা ভাইকে বা আমাকে পাওয়া যাবে না, কারণ ওই সময় আমি হয়তো স্টেজে আছি বা শোজ করছি বা ইন্টারভিউতে যাচ্ছি। তো এই কারণে ওরা ওই দিনগুলো ছেড়ে দেয়, অন্যান্য দিন আমি ওদেরকে সময় দিই। তো এইটা ভালোই লাগে। এটা আমি সবসময় বলি যে মাহা, তুমিও যেহেতু লাইভ শোজ করো, তুমি আশা করি আমার সঙ্গে একমত হবো, আমাদের 2টা ফ্যামিলি, একটা হলো আমাদের ঘরের ফ্যামিলি, একটা আরেকটা হলো আমাদের ফ্যান বেস, আমাদেরকে যারা ভালোবাসেন তারা, এটা আমাদের আরেকটা ফ্যামিলি এবং এটা একটা বিশাল ফ্যামিলি। এবং তাদের সামনে গেলে কিন্তু সব কিছু ভুলে যাই আমরা ওই সময়, রাইট? ওই সময় শরীর খারাপ, মন খারাপ, কিছুই মাথায় আসে না। when you are on stage, তোমার কিন্তু মাথায় আর কিছু কাজ করে না ততক্ষণ পর্যন্ত ওরা সামনে আছে, ততক্ষণ পর্যন্ত তুমি আরো। সো এই ফ্যামিলি আসলে আমার খুব প্রিয়। এবং এই দুই ফ্যামিলি নিয়েই আমাদের বেঁচে থাকা। অনেক ভালো লাগছিল সাব্বির ভাই, আড্ডা দিতে দিতে আসলে অনেক কিছু নিয়ে আমরা গল্প করলাম। আপনাকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আরো একবার শেষ করার সময় হয়েছে, আপনার দর্শকদের যদি কিছু বলার থাকে। দর্শকদেরকে বলবো কি, ওনারা তো জানেনই সবকিছু। আর বাংলা গানের সাথে থাকুন, আমাদের সাথে থাকুন, ভুল হলেও আমাদের সাথে থাকুন। আপনারা আমাদেরকে বলেন, আমরা নিজেদেরকে শুধরে নিব, কিন্তু আমাদেরকে ছেড়ে যাবেন না। তো সব সময় আপনাদের সাহায্য এবং আপনাদের সহযোগিতা ইনশাল্লাহ আমাদের কালচারকে একদিন অনেক উপরে নিয়ে যাবে। একদমই তাই। সাব্বির ভাই, আপনি আছেন, একটু গান না শুনে আসলে ছাড়ছি না আপনাকে। আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিচ্ছি, তারপরে আপনার গান শুনতে শুনতে আমরা অনুষ্ঠান শেষ করব। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনারা এতক্ষণ আরটিভির পর্দায় উপভোগ করছিলেন স্টেপ প্রেজেন্স ঈদ আনন্দ আড্ডা। মাহা ছিলাম সাথে এবং আমার সঙ্গে ছিলেন আপনাদের সবার প্রিয় সাব্বির জামান। আমরা শেষ করছি আজকের আয়োজন। নিশ্চয়ই আগামী পর্বে আবারও দেখা হচ্ছে আপনার প্রিয় তারকাকে সাথে নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরটিভির সাথেই থাকবেন। ঈদ মোবারক আরো একবার সবাইকে। সাব্বির ভাই, চলেন আপনার গান শুনতে। আচ্ছা, মায়া গানটার নাম, পিয়াল ভাইয়ের সুর আর স্মরণের, আমাদের সিঙ্গার স্মরণের কথা, আমার কম্পোজিশন, আমি আর মিম গেয়েছি। এটা একটু করে শোনাই। এত কেন যে মায়া, নেই কোনো আবছায়া, এত সুর আর এত গান,
নেই কোনো অভিমান, এরই নাম কি ওগো প্রেম, এত কাছে কেন এসেছিলে। আমার মনে হয় পাখিটা না গাই, বাকিটা একটুখানি বাকি রাখলাম এর জন্য যে যারা শুনছেন তারা গানটা অবশ্যই শুনবেন। এইবারই বের হলো গানটার নাম মায়া। সবাইকে ধন্যবাদ।